ফার্স্ট টাইম যেহেতু জামাইকে একলা পাইছি, তার ভালোবাসা আদায় করার জন্য কি কি করা লাগে সেটা তো আমি অবশ্যই করব। এই কারণে মনে করুন যে জামাইকে একটু সেজে গুজে একটু শাড়ি টাড়ি পরে দেখাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দেই। আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, জলদি করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। কেননা আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু কোনো শর্টস কিংবা ব্লগে আর কমেন্ট করতে পারবেন না। একমাত্র সাবস্ক্রাইবাররাই আমাদের চ্যানেলে কমেন্ট করতে পারবে। তো আপনার কোনো মন্তব্য যদি আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এটা আমি বলে দিই, অনেকে আবার ভাবতে পারেন যে কোনো একটা সমস্যা হইতেছে, হয়তো আসলে না। আর কমেন্ট সেকশনে যারা সাবস্ক্রাইবার না, নন সাবস্ক্রাইবার, তারা একটা জিনিস খেয়াল করবেন যে কি জানি ভুলে গেলাম, তো অনলি সাবস্ক্রাইবার ক্যান কমেন্ট দিস ভিডিও বা চ্যানেল, এরকম একটা লেখা পাবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকের ভিডিও শুরুর আগে আমি আপনাদেরকে কিছু কমেন্টের রিপ্লাই দিব, কারণ ভিডিওর টপিকটা দেখে আপনারা বুঝতে পারতেছেন ভিডিওটা অনেক জটিল। তো মানে আসলে আমার যে এরকম কোনো একটা দিন দেখতে হবে এটা আসলে ভাবনার বাইরে। আমি কোনো দিন কল্পনাও করতে পারি নাই যে এরকম কিছু একটা হবে আর এটা নিয়ে আমাকে কখনো কথা বলতে হবে পাবলিকলি। তো যাই হোক, সেটা আমি আপনাদেরকে বলবো। আর যেটা বললাম যে কমেন্টের কিছু রিপ্লাই দিব, কারণ যেহেতু আজকের ভিডিওটা একটু জটিল, তো আগে কিছু কমেন্টের রিপ্লাই আপনাদেরকে দিয়ে নেই, ক্লিয়ার করে নিই বিষয়গুলো, কারণ আজকের ভিডিওটার পরে আরও অনেক এই ধরনের কমেন্ট আসবে, এই জন্য। তো প্রথম যে কমেন্টটা আমি নিতেছি, আসলে এই ধরনের কমেন্টগুলো দেখলে আমি কি হাসবো না কি করবো আমি নিজেও বুঝতে পারি না। তো প্রথম কমেন্টটা হচ্ছে যে আমাদের জামাই নাকি গর্ব করছে যে তার রেজাল্ট ভালো, তারপর এই অল্প বয়সে তার 2টা বিয়ে, এসব নিয়ে নাকি আমার জামাই গর্ব করছে। আসলে আমার জামাই হচ্ছে তার জীবনে ব্যর্থ। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন তো, ব্যর্থ নাকি সফল এটা আপনি জানেন কিভাবে? একটা মানুষ মানে সফল নাকি ব্যর্থ এটা একমাত্র আল্লাহ ভালো জানে। আর মানুষ ব্যর্থ হয় কখন? যখন সে মারা যায়, তার করার মতো কিছু থাকে না, বা দুনিয়াতে এমন কোনো ভালো কাজ করে যায় নেই যে আখিরাতে গিয়ে বা পরকালে গিয়ে সে ভালো থাকতে পারবে। এই জিনিসটা নিয়ে তার কোনো আশঙ্কা আছে, আল্লাহ না করুক, তখন সে ব্যর্থ হয়ে যায় তার জীবনে। আর ব্যর্থ কিংবা সফল এটা একমাত্র আল্লাহই ভালো জানে, আপনি না। আমাদের জামাইয়ের বয়স মাত্র 22 বছর, আল্লাহ বাঁচাইলে তার সম্পূর্ণ জীবনটাই তো পড়ে আসছে এখনো পর্যন্ত। তো আপনি মানে কিভাবে বলেন যে তার জীবন এখানেই সে ব্যর্থ হয়ে গেছে? কি ভংচং কিসের ভিত্তিতে বলেন? আর আরেকটা কথা বলছেন কি যে আমাদের জামাই নাকি গর্ব করছে, আমাদের জামাই নাকি তার রেজাল্ট নিয়ে গর্ব করছে, তারপরে অল্প বয়সে তার 2টা বিয়ে, এটা নিয়ে সে গর্ব করছে। প্রথমত সে মানে তার এই বয়সে 22 বছর বয়সে তার 2টা বউ, এই বিষয়টি নিয়ে একদমই গর্ব করে নাই। সে যেই জিনিসটা নিয়ে হচ্ছে একটু মানে প্রাউড ফিল করছে সেটা হচ্ছে মানুষজন যেই জায়গায় বিয়ে করলে, যারা পড়াশোনায় মানে কন্টিনিউ করতেছে ওই টাইমে বিয়ে করে ফেলছে, এমন অনেকেই আছে যারা বিয়ে পরবর্তী সময়ে তাদের পড়াশোনাটা ছেড়ে দিচ্ছে, কারণ তারা মনে করে যে বিয়ে করলে পড়াশোনা আর হয় না, সাংসারিক একটা প্রেশার পড়ে সব কিছু মিলিয়ে পড়াশোনাটা আর কন্টিনিউ করতে পারে না। আর যদি কন্টিনিউ করেও তাদের মানে রেজাল্ট বা কোনো একটা ভালো পজিশনে তারা যাইতে পারে না সাংসারিক চাপের কারণে। সেই জায়গায় আমাদের জামাইয়ের 2টা বউ, সে 2টা বউর ঝামেলা সামলে তারপর তার রেজাল্ট হচ্ছে GPA 5, যেই রেজাল্টটা মানে কিছু স্টুডেন্টের স্বপ্ন, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার সন্তান কিংবা আপনার ভাই বোন কিংবা কোনো নিকট আত্মীয় চাইতে অনেক বেশি ভালো, কারণ 2টা বউ সামলে তারপর রেজাল্ট GPA 5 আনে, এটা কিন্তু চারটিখানি কথা না। তো এটা নিয়ে আমার জামাই একটু মানে বলতেই পারে, তার গর্ববোধ হতেই পারে যে 2টা বউ সামলে তার রেজাল্ট অনেক ভালো আলহামদুলিল্লাহ। যেই জায়গায় মানুষজন পড়াশোনায় ছেড়ে দেয় একবার মানে কি বলে প্রেশার সামলাতে গিয়ে পড়াশোনা পরে ছেড়ে দিতে হয়, সেই জায়গায় সে 2 বার প্রেশার সামলে তার রেজাল্ট GPA 5, এখনও পর্যন্ত পড়াশোনা আলহামদুলিল্লাহ কন্টিনিউ করতেছে। তারপরে কন্টিনিউর মাঝখানে আবার অ্যাডমিশন এক্সাম দিচ্ছে, ইনশাল্লাহ এটা তো ভালো করবে। আমি আমার জামাইয়ের জন্য সবসময় দোয়া করি, সে সবসময় তার জায়গা থেকে বেস্টটা যাতে আল্লাহ তাকে দেয়, আপনারাও দোয়া করবেন। তো এই ধরনের হিংসুটে মহিলাদেরকে নিয়ে আসলে কিছুই বলার মতো নাই, কি আর করবে বলেন।
আর তো পরবর্তী আরেকটা কমেন্ট নেই, সেটা হচ্ছে যে আমি নাকি পাগল, মানসিকভাবে অসুস্থ, এই কারণে বড় সতীন সংসার ছেড়ে যাওয়ার পর জামাইকে আবার তৃতীয় বিয়ে করাতে চাচ্ছি। তো এই কমেন্টটা দেখার পর না আমার একটা গল্প মনে হয়েছে, খুবই মজার, আপনারা শুনেন। বড় সতীন যখন আমার সতীন যখন সতীন খুঁজতেছিল, আমি তখন আসিনি, ও ফেসবুকে জাস্ট পোস্ট করে তখন এই ধরনের পোস্ট করতো যে যে আমার সতীন হবে সে আমার মতো সুন্দরী দেখতে হতে হবে, তারপর সুন্দরী হতে হবে, অবিবাহিত হতে হবে, কোনো কিছুর কমতি থাকা যাবে না, মানে আমার বড় সতীন ঠিক যেমন ওই রকম একটা মেয়েকেই সে সতীন বানাতে চায়। তো এই পোস্টগুলাই ও করতো এফবিতে। তো তখন কিছু ওই যে ওনার মতো পাগল পাবলিক এসে বলতো আমার সতীনকে যে কি জানি কোনো সুন্দরী অবিবাহিত তারপরে অনেক যোগ্যতা সম্পন্ন মেয়ের তো ঠেকা লাগছে যে তোমার সতীন হবে, আর কোনো খায়া কাজ নাই, নিজে একটা পাগল খুঁজতে আসছে এফবিতে আরও পাগল। তো আপনাদেরকে বলি আমার সতীন কি খুঁজে পায় নাই, জলযন্ত্র প্রমাণ তো আমি অবিবাহিত, পড়াশোনায় ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কোনো দিকে কোনো ঘাটতি নেই। মানুষের তো কোনো একটা দিক দিয়ে মানে কমতি থাকে, এটা আসলে আমি অহংকার করতেছি না, জাস্ট ওই যে আপনারা হিংসুটেগুলো বারবার কমেন্ট করেন, আপনাদেরকে জাস্ট জবাবটা দিচ্ছি। মানে এমন একটা দিক থাকতো যে আমার কোনো একটা কলঙ্ক আছে বা আগে কোনো বিয়ে হয়েছে, তারপর আমি দেখতে সুন্দর না, এরকম কিছু থাকলে একটা বিষয় ছিল, কিন্তু না, আলহামদুলিল্লাহ, আল্লাহ সব দিক থেকে আমাকে পারফেক্ট করে পাঠাইছে, এটার জন্য আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। তো সেই রকম একটা মেয়ে আমি সতীন হয়ে আসিনি, আমার সতীন কি পায় নাই ওই রকম একটা মেয়ে। তো মানে এমন মানে ও তো পাইছে, আমাদের দুই সতীনকে কেউ একসাথে দেখলে আলাদাই করতে পারে না, বলে যে আমরা নাকি দুই বোন, এই ধরনের কথাও বলে। তো আমার সতীন কিন্তু যা চাইছে আলহামদুলিল্লাহ তাই পাইছে। এখন যদি আমরা দুই সতীন মিলে সতীন খুঁজি, তাহলে কি আমরা সতীন খুঁজে পাবো না? এটা কখনো সম্ভব? তো আমি এখন বেশি একটা জোর দিতেছি না, যে মানে সতীন আনাটা নিয়ে বলছিলাম কয়েকদিন যে আমি আরও সতীন আনতে চাই, এখনও বলি। তো এই বিষয়টা নিয়ে বেশি একটা জোর দিতেছি না, কারণ আমাদের সংসারে এমনিতেই একটু ঝামেলা চলতেছে, কয়েকদিন পরে ঝামেলা হচ্ছে, আর এখন তো একটা ঝামেলা চলমান আছে। তো যার কারণে আমি বিষয়টা নিয়ে জোর দিচ্ছি না। তো জোর দিলে কি আমি সতীন পাবো না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের জামাইয়ের ভাগ্য ভালো, যেটা সত্যি কথা, কোনো অবিবাহিত মেয়ে তো আর সতীন হতে চায় না, তাই না? তার ভাগ্য ভালো, আল্লাহ তাকে দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে বড় বিষয়। তো ইনশাল্লাহ খুঁজলে আমরা ভবিষ্যতেও পাবো। তো যেই কারণে আমি এখন বিষয়টা নিয়ে জোর দিতেছি না, সেটা তো আপনাদেরকে বললাম। বড় সতীনকে নিয়ে একটা সমস্যা চলতেছে, এই জায়গায় আমি আবার আরেকটা সতীন কিভাবে আনি, এটাই হচ্ছে মূল বিষয়। তো আপনাদের মতো মানে মানুষদেরকে কি বলবো, এরা আসলে কি জানেন, অন্যান্য সতীনদেরকে গিয়ে তো কমেন্ট করতে পারে যে তুমি এত ভালো, তোমার সতীন এত ভালো, তাহলে তোমরা আগের সংসারটা কেন করতে পারো নাই? এখন এসে দুই সতীন অনেক ভালো, দুই সতীন মিলেমিশে থাকো, হ্যান ত্যান, তোমরা অনেক ভালো, তোমাদের কোনো খুঁত নাই, যা খুঁত তোমাদের শ্বশুরবাড়ি, ইত্যাদি ধরনের কমেন্ট করে গিয়ে ওদেরকে যে তোমরা এত ভালো হলে কেন আগের সংসারটা করতে পারো নাই। কিন্তু এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এসে তো আর এই কমেন্টগুলো করতে পারতেছে না, বিশেষ করে আমাকে, আমার প্রতি জেলাস ফিল করেই মূলত এই ধরনের কমেন্টগুলা ওই হিংসুটা আপারে এসে করে, যেটা আমি একটা শর্ত বানাইছিলাম, আসলে কি বলবে খুঁজেই পায় না, আমি নাকি 3 ফুটের একটা মেয়ে। তো সে নিজেই মনে হয় 3 ফুট, এই কারণে সবাইকে 3 ফুটের চোখেই দেখে। তো এটা হচ্ছে বড় কথা। সতীন আগে থেকে আমাদের স্বপ্ন ছিল যে আমরা 4 সতীন হব, আমাদের সংসারটা অনেক বড় হবে, সুন্দর হবে, বাচ্চা কাচ্চা নিয়ে সব সময় একটা আনন্দময় পরিবেশ থাকবে আমাদের সংসারে, কোনো মানে আনন্দের কোনো অভাব হবে না, বা কখনো শূন্য শূন্য লাগবে না। কারণ আমাদের জামাই হচ্ছে বাবা মায়ের একমাত্র সন্তান, তার কোনো ভাই নাই, বোন নাই। তো যখন আমার সতীন একলা ছিল, তখন কিন্তু ওর খুবই একাকিত্ব ফিল হইতো। তো সেখান থেকেই কিন্তু আমাকে আনার, সেখান থেকেই কিন্তু 4 সতীনের বিষয়টা আসা। তো যেহেতু আমাদের আগে থেকেই স্বপ্ন ছিল, আর বড় সতীন থাকতে কিন্তু ওর নিজেও সতীন আনতে চাইতো। তো এই বিষয়টা কিন্তু নতুন না, এটা নিয়ে এই ধরনের কমেন্টের আমি আসলে মানে খুঁজে পাই না। উনি নিজেই মনে হয় মানসিকভাবে অসুস্থ। আমি যেটা বলতেছিলাম, যত সব পাগল এসে মানে কি যে কমেন্ট করে নিজেরাও জানে না। তারপর আরেক সে কি কমেন্ট করছে জানেন, যে আমরা নাকি এক ভিডিও বারবার করি। হ্যাঁ, এক ভিডিও বারবার করি, কেন করি? আপনার জন্য তো করি না, আপনি তো জানেন। আমরা তো ক্যাপশনেই ক্লিয়ার করে দিই বিষয়টা, যে আমরা আজকে ভিডিওতে কি রিলেটেড কথা বলবো। তা আপনি কি ক্যাপশন দেখে বুঝেন না? আপনি মূর্খ মানুষ, যে আমি পড়তে পারি না? তাহলে তো আপনি মানে যে কাজটা করছেন, যে আমরা এক ভিডিও বারবার বানাই, তারপর আপনি ভিডিওতে ক্লিক করতেছেন, তার মানে আপনি মূর্খ, আপনি ক্যাপশনটা পড়তে পারেন না। ভিডিওতে আমরা যেটা বলি সেটা শুনে আপনি বুঝেন যে আজকের ভিডিও টপিক এটা তো আমি আগে শুনছি, এটাই কি আপনি প্রমাণ করতে চাইলেন? আর এক ভিডিও আমরা মানে আমাদের লাইফ স্টোরির ব্লগগুলো যেগুলো, সেটা আমরা বানাইছি, হ্যাঁ 2 বার বানাইছি। কেন বানাইছি? আমাদের কিন্তু রেগুলার সাবস্ক্রাইবার বাড়তেছে, নতুন নতুন অডিয়েন্স আসতেছে, তারা কিন্তু জানে না। আর মানে এক্ষেত্রে একটা বিষয় কি জানেন,
যে পুরানো ভিডিওগুলো যেগুলো আমরা হচ্ছে প্লেলিস্টে রেখে দিই যে মানুষের সুবিধা হবে জানার জন্য, সেগুলো কিন্তু মানে আমার নিজের ক্ষেত্র দেখতে তেমন একটা আগ্রহ পাই না, যে এটা তো একটু কেমন পুরনো পুরনো লাগতেছে, নতুন করে যদি আবার বলতো তাহলে হয়তো ভালো হতো। সেই চিন্তা ভাবনা করে আমাদের নতুন অডিয়েন্সের জন্য, নতুন সাবস্ক্রাইবারদের জন্য চিন্তা ভাবনা করে হচ্ছে আমরা আবারও এই রিপিট করছি লাইফ স্টোরি ব্লগগুলা। সরি, আমার একটু ভুল হয়ে গেছিলো স্পেলিংয়ে। তো এই ব্লগগুলো আমরা আবারও বানাইছি। তো আপনি যেহেতু জানেন আমাদের লাইফ স্টোরি সম্পর্কে, আপনি ভিডিওতে ক্লিক করছেন কেন, ভিডিওটা দেখতে ঢুকছেন কেন, আর এই ধরনের কমেন্ট করার মানে কি? একটা কথা বারবারই বলি, যদি ভিডিও ভালো না লাগে অ্যাভয়েড করবেন। তো ভিডিওতে ঢুকবেন, তারপর উল্টাপাল্টা কমেন্টগুলো করার দরকার কি বলেন তো? এই উল্টাপাল্টা কমেন্ট যে করেন, আমাদের কি কোনো সমস্যা হয় বা হবে? মানে আপনার যে রুচির কত দুর্ভিক্ষ, আপনি কোন মেন্টালিটির মানুষ সেটার প্রমাণ কিন্তু আপনি মানুষের কমেন্ট বক্সে গিয়ে দিয়ে আসেন। তো একটা কমেন্ট করার সময় অবশ্যই আপনারা মানে একটু 10বার চিন্তা ভাবনা করবেন যে আমি এই কমেন্টটা যে করতেছি আমার আসলে করা ঠিক নাকি। আর আমরা যদি এতই খারাপ হয়ে থাকি, আপনি মানে আমাদের ভিডিও দেখবেন কেন? বলবেন আমরা খারাপ, আবার আমাদের ভিডিও দেখবেন, এটা কোনো কথা? আপনারাই বলেন তো। তো আপনাদের আসলে আমি কথার মানে খুঁজে পাই না। আর আজকের ভিডিওর টপিক যেটা, সেটা নিয়ে আমি একটু কথা বলি এখন। অনেক তো কমেন্টের কথা হইলো, ভিডিওর শুরুতেই বলছি আমি অনেকগুলো কমেন্টের রিপ্লাই দিব। আসলে আমি না আজকে হুট করেই কেন জানি কমেন্ট দেখতেছিলাম, আগের যেসব কমেন্ট আছে আর কি, কমেন্ট আমি সবসময়ই দেখি। তো সেই কমেন্টগুলো দেখতে গিয়ে হচ্ছে নোটিফিকেশনে ঢুকছিলাম যে পুরনো কমেন্টগুলো একটু দেখে অনেক মিস করতেছি, কারণ পুরনো অনেকেই এখন আর কমেন্ট করে না, আরও মানে উল্টাপাল্টা অনেক কমেন্টই করতো। তো আমাদের কাছে এমন ধরনের কমেন্ট আসে যে মানুষজন নাকি লিখে দিতে পারবে আমরা দুইজন সতীন না, আমরা দুইজন বোন, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য নাটক করি, এটা সে একদম কাগজে কলমে লিখে দিতে পারবে। তারপরে আরও কি জানি, আমরা বোন, তারপরে আমরা দুইজন সতীন না, তারপরে আমরা দেখতে একরকম, এসব মানে ভিত্তি করে কত কিছু যে বলে ফেলে একমাত্র আল্লাহই ভালো জানে। আর এই যে আমরা দুই সতীন নাকি দেখতে একরকম আপনারা বলেন, আমি তো আমাদের চেহারায় কোনো মিল খুঁজে পাইনি। এই যে দেখেন তো, বড় সতীনের আমার চেহারায় কত অমিল। বড় সতীনের চেহারা গোলগাল ছোট্ট কাটার, আমার চেহারা হচ্ছে লম্বা। তো এই ধরনের, আচ্ছা আমি এক্সট্রা কথা না বলি, এখন কাজের কথায় আসি। তো এই ধরনের কমেন্টগুলো করে দেখে আজকে ভিডিওর টপিকটা আমি ওই রিলেটেডই করছি যে না এই টপিকটা নিয়ে একটু ভিডিও বানাই। তো দেখতে একরকম দেখে আমাদের দুইজনকে বোন বানাই দিছে, সে আদতে জানেও না। এই ধরনের মানে মানুষগুলো যে কোত্থেকে আসে একমাত্র আল্লাহই ভালো জানে। তো তারপর আরেকটা কমেন্ট করে যে আমাদের দুই সতীনের সংসার নাকি কয়দিন পরে ভেঙে যাবে, এই জিনিসও সে একদম খাতায় কলমে লিখে দিতে পারবে। এইরকম কত ধরনের কমেন্ট যে আসে। তো এরকম একটা কমেন্টই আজকে আসছিল যে শালি বিয়ে করলে বড় বউ নাকি অটোমেটিক তালাক হয়ে যায়, মানে বড় বোন। মানে আমাদের ক্ষেত্রেও নাকি ঠিক সেটাই হয়েছে, সে একদম বলে দিতে পারবে আমার জামাইয়ের সাথে নাকি বড় সতীনের তালাক হয়ে গেছে, মানে ডিভোর্স হয়ে গেছে আমাকে বিয়ে করার কারণে। মানে এই কমেন্টটা দেখে আমার এত হাসি পাইছে, আমি তো ভাবতেই পারি না ভাই আমার সতীনের সাথে জামাইয়ের ডিভোর্স হয়ে যাবে। হ্যাঁ, এখন একটা সমস্যা চলতেছে, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আর এটা নিয়ে যে আমাকে জিজ্ঞেস করেন, দেখেন এটা হচ্ছে তাদের সম্পূর্ণ হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার। কিন্তু আমি এখন আবার বলবেন যে আপনি এই বিষয়টা নিয়ে কথা বলেন কেন? তাহলে যদি হাজব্যান্ড ওয়াইফের বিষয় হয়, বিষয়টাতে তো আমাকেও জড়ানো হয়েছে। আর আমাকে নিয়ে যেসব কথা বলছে, এটা তো মানে আমার কত খারাপ লাগছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এটা নিয়ে আমি কথা বলবো না কেন, জাস্ট এতটুকুই বলছি। এখন ওদের হাজব্যান্ড ওয়াইফের বিষয়, ওরা কিভাবে মিটমাট করবে এটা ওদের ব্যাপার, ওইসব বিষয়ে তো আমি কিচ্ছু বলি নাই। আমাকে নিয়ে যতটুকু বলছে আমি জাস্ট ততটুকুই আপনাদের সাথে বলছি, ততটুকুই আপনাদেরকে ক্লিয়ার করছি, আর বেশি কিছু না। তো ভিডিওর ক্যাপশনটা কী কারণে দিছি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন, এই কমেন্টের কারণেই দিছি যে আমার জামাইয়ের সাথে নাকি বড় সতীনের ডিভোর্স হয়ে গেছে। মানে ভাই আমি নিজেই জানি না এই বিষয়টা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি। আর আরেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে নিই। অনেকেই বলে কি যে বড় সতীন যাওয়ার পর থেকে নাকি আমি অনেক বেশি খুশি হয়ে গেছি, তারপরে অনেক সুন্দর হয়ে যাচ্ছি দিন দিন, তারপরে রেগুলার শাড়ি পরা শুরু করে দিছি, সাজুগুজু করে থাকি। তো তাদেরকে বলি মানে লাইফের ফার্স্ট টাইম আমি জামাইকে একলা একলা পাইছি, তো জামাইকে একটু সেজেগুজে দেখাবো না বলেন? এটা তো সব মেয়েদেরই কম বেশি ইচ্ছা থাকে। এখন সতীন মানে জামাইয়ের ভালোবাসা পাবে, এটা তো সব মেয়েরই জীবনের একটা স্বপ্ন বলতে পারেন। তো যাদের ভাগ্য ভালো তারা পায়, যাদের ভাগ্য ভালো না থাকে তারা পায় না। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে মধ্যম অবস্থায় আছি আর কি, জামাইয়ের ভালোবাসা পাইও না, আবার পাইও একটু একটু। লাইফের ফার্স্ট টাইম যেহেতু জামাইকে একলা পাইছি, তার ভালোবাসা আদায় করার জন্য কি কি করা লাগে সেটা তো আমি অবশ্যই করব। এই কারণে মনে করেন যে জামাইকে একটু সেজে গুজে একটু শাড়ি টাড়ি পরে দেখাই আর কি। আমার সতীনও মনে হয় না এতটা জ্বলছে যে আমি সেজে গুজে থাকি, রেগুলার শাড়ি পরি, এই ধরনের হিংসুটটা আপারা যেই পরিমাণ জ্বলছে।
মানে জ্বলতেছে এখন পর্যন্ত কন্টিনিউসলি যে আমি কেন শাড়ি পরি, আমি কেন দিন দিন সুন্দর হয়ে যাচ্ছি হ্যান তেন। তো জামাইয়ের ভালোবাসা পেলে সব মেয়েরাই সুন্দর হয়ে যায়, এটা আজকে নতুন কিছু না। যাই হোক, ব্লগটা এখানে শেষ করতেছি। ইনশুটটা পারা, আল্লাহ হাফেজ।